হ্যালো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং পারফেক্টলি ফাইন যে নতুন আরেকটি ক্লাস করার জন্য। তো ফ্রেন্ড, তোমরা কিন্তু যেভাবে বলছিলে আমরা সেভাবে ক্লাস নিয়ে আসছি। তো তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিলে যেন স্যার আমরা জিকে জিএসের উপর ক্লাস নিয়ে আসি, তো আমরা সেরকমই কিন্তু ক্লাস স্টার্ট করেছি। আমরা গতকালকে একটি ক্লাস করেছি এবং আশা করবো যে তোমরা সেটি দেখেছো। তো অবশ্যই তোমরা বলবে যে কীরকম ক্লাস লাগবে তোমাদেরকে, আমরা সেরকমভাবে নিয়ে আসতে চলেছি, কিন্তু সেরকমই ক্লাস আমরা কিন্তু তোমাদের সেই কমেন্টকে প্রায়োরিটি দিয়ে কিন্তু সেরকমভাবে ক্লাস করাচ্ছি যাতে তোমাদেরকে আমরা কোনোভাবে হেল্প করতে পারি, যাতে যদি কোনো রকম হেল্প করতে পারি তোমাদের সেই এক্সামের প্রিপারেশনের মধ্যে, তাহলে সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা হবে ফ্রেন্ড। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ফর এক্সাম। সো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাস নাম্বার হতে চলেছে 5th। তার আগেও কিন্তু আমরা 4টি ক্লাস করে নিয়েছি এবং আশা করবো যে তোমরা সেই 4টি ক্লাসও দেখেছো সবাই। আর যদি বাই চান্স তোমাদের মধ্যে থেকে কেউ মিস করে থাকো, অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাছাড়া ফ্রেন্ড, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, সেখানেও পেয়ে যাবে। তোমরা জানো যে আমরা জুলাই মান্থ কভার করছি, তারপর আমরা নেক্সট মান্থ নিয়ে আসবো জুলাই মান্থ থেকে আর বেশি ক্লাস হবে না, হার্ডলি 2টি ক্লাস হবে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক মান্থ থেকে কিন্তু আমরা অ্যারাউন্ড 150 থেকে 200 কোয়েশ্চেন করে করব প্রত্যেক মান্থ থেকে। তো এইভাবে সবগুলো মান্থ করব, তোমরা অবশ্যই সবগুলো ক্লাস দেখবে। সো ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে নেবে। যারা নতুন নতুন আসছো আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নেবে যদি আমাদের এরকম ক্লাস মিস না করতে চাও। আমরা কিন্তু ফ্রেন্ড কমপ্লিট ডেডিকেটেডভাবে তোমাদের জন্য সবগুলো ক্লাস দিচ্ছি বিভিন্ন সাবজেক্টের উপর। তোমরা যেভাবে কমেন্ট করছো আমরা সেইভাবে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ফ্রেন্ড সেসব কিছু করবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্রিয়েট ফর এক্সাম, সেখানে জয়েনে আমাদের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। সো আমরা প্রত্যেকটা কোয়েশনকে খুব ইজি এবং সিম্পলভাবে বোঝার চেষ্টা করব, যাতে তোমাদেরকে সেই কোয়েশনগুলো যাতে রিটেন করাতে পারি, যাতে তোমাদের মনে থাকে। তো ফ্রেন্ড, চলো তাহলে আমাদের কোয়েশন নাম্বার 1 করা যাক। পাশাপাশি জানবে যে তোমাদের জন্য কিন্তু লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা সবাই প্রত্যেকেই পার্টিসিপেট করবে যারা করো না। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। রিনাউড পার্সোনালিটি লালজি ট্যান্টন, ওনার নাম তো সবাই শুনেছো যে লালজি ট্যান্টন। পাস্ট এভার রিসেন্টলি হি ওয়াজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া। যে সম্প্রতি যে লালজি ট্যান্ডন মারা গিয়েছেন বা ইন্তেকাল করেছেন, তো তিনি কোন রাজ্যের গভর্নর ছিলেন, তিনি কোন রাজ্যের লাস্ট গভর্নর হিসেবে দায়িত্বভার ছিল ওনার। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আনসার করবে। যারা লাইভ দেখছো তারা অবশ্যই লাইভ চ্যাট বক্সে আনসার করবে। আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো লালজি ট্যান্ডন লাস্ট কোন স্টেটের গভর্নর ছিলেন? আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে মধ্যপ্রদেশ। উনি মধ্যপ্রদেশের গভর্নর ছিলেন। পাশাপাশি এবার মনে রাখবে যে উনি 2018 থেকে 19-এ কিন্তু বিহারের গভর্নর ছিলেন। বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, বাট তখনের পরে 2019 থেকে উনি মধ্যপ্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, বাট রিসেন্টলি উনি মারা গিয়েছিলেন। পাশাপাশি আমরা মধ্যপ্রদেশ সম্বন্ধেও জেনে নিই যে মধ্যপ্রদেশ স্টেট ক্যাপিটাল এবং লোকসভা রাজ্যসভা সেগুলো সম্বন্ধে আমরা তোমাদেরকে প্রত্যেক ক্লাসে বলি, সেগুলো অবশ্যই আমাদের জানা থাকা দরকার। সো মধ্যপ্রদেশের ক্যাপিটাল আমরা জানি যে ভোপাল। ভোপাল হলো ক্যাপিটাল অফ মধ্যপ্রদেশ। ইয়েস ফ্রেন্ড। গভর্নর হলো মধ্যপ্রদেশের যে আনন্দীবেন পাটেল। আনন্দীবেন পাটেল হলো যে গভর্নর অফ মধ্যপ্রদেশ। সিএম হলো শিবরাজ সিং চৌহান। ইয়েস ফ্রেন্ড। পাশাপাশি তোমরা জানো যে মধ্যপ্রদেশের মধ্যে লোকসভা সিট আছে 29টি এবং রাজ্যসভা সিট আছে 11টি। মধ্যপ্রদেশ থেকে বিধানসভায় আসন সংখ্যা আছে 230টি। তোমরা অবশ্যই সেগুলো মনে রাখবে। তোমাদের সেগুলো মনে রাখতে হবে না, যা যদি প্রত্যেকটা ক্লাস করো তাহলে কিন্তু শিখে নিতে পারবে। নেক্সট কোয়েশন। সো আমাদের কোয়েশন নাম্বার 2। যে রিনাউড পার্সোনালিটি পি আকিউটা রাও পাস্ট অ্যাওয়ে ডিউ টু কোভিড-19, হি ওয়াজ এ ডেস্ট। সো সম্প্রতি যে মারা গিয়েছিলেন, সম্প্রতি ইন্তেকাল হয়েছিল, যে ওনার নাম ছিল যে পি আকিউটা রাও। সম্প্রতি মারা গিয়েছিলেন, উনি কোভিড-19-এ পজিটিভ ছিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের কোয়েশন যে উনি কোন ফিল্ডের সাথে সম্পর্কিত, যে উনি একজন ওমেন রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন, অপশন বি পলিটিশিয়ান ছিলেন, অপশন সি চাইল্ড রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্যান? তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশন পার্টিসিপেট করবে। তোমরা দেখতে পেয়েছো যে ফ্রেন্ড, আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে কিন্তু 15 থেকে 20টি কোয়েশনই করাচ্ছি, বাট এক্সট্রা যতগুলো কোয়েশন করাচ্ছি যদি আমরা সবগুলো কাউন্ট করি প্রায় অ্যারাউন্ড 40 থেকে 50টি হয়ে যাবে কিন্তু ফ্রেন্ড। তো তোমরা শুধু সেটা দেখবে না যে স্যার আপনি শুধু 15 থেকে 20টি কোয়েশন নিয়ে এসেছেন, এত কম সংখ্যক কোয়েশন হলে চলেনি।
সো ফ্রেন্ড অবশ্যই সেভাবে দেখবে যে কতগুলো কোয়েশ্চেন পাশাপাশি জানলে। সো আমাদের সঠিক উত্তরটি কী হবে? পি আকুয়েটা রাও পাস্ট রিসেন্টলি টু কোভিড-19 ডিউ টু হি ওয়াজ এ, উনি ছিলেন একজন চাইল্ড রাইট অ্যাক্টিভিস্ট। ইয়েস ফ্রেন্ড, উনি ছিলেন একজন চাইল্ড রাইট অ্যাক্টিভিস্ট। ওনার নাম কি ছিল? পি আকুয়েটা রাও। ওনার কিন্তু চাইল্ড রাইট দিয়ে অনেক বড় কন্ট্রিবিউশন ছিল তো সমাজের মধ্যে। অ্যাকচুয়ালি উনি তখন চাইল্ড ম্যারেজ নিয়ে চাইল্ড লেবার নিয়ে সেগুলো নিয়ে অনেক আন্দোলন করেছিলেন। এবং রিসেন্টলি উনি তেলেঙ্গানা হাইকোর্টের মধ্যে একটি পিটিশন দাখিল করেছে। সেই পিটিশনটি দাখিল করার মেন রিজন ছিল যে ডিউ টু কোভিড-19 জন্য কিন্তু সেখানকার স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো উনি চাচ্ছিলেন যে যাতে স্কুলগুলো বন্ধ হওয়ার কারণে যে মিড ডে মিলগুলো যে স্কুলের মধ্যে বন্ধ হয়ে গেছে, তো সেই মিড ডে মিলের খাবারগুলো যাতে তাদেরকে সেই বাচ্চাদের ঘরে যাতে পৌঁছানো হয়, তার জন্য তিনি তেলেঙ্গানা হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছিলেন। তো মনে রাখবে যে পি আকুয়েটা রাও একজন চাইল্ড রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। বাচ্চাদের অধিকার নিয়ে উনি অনেক কাম করেছিলেন, অনেক সহযোগিতা করেছিলেন সেই ক্ষেত্রে ডেভেলপ করার জন্য, বা তাদেরকে যাতে তাদের রাইটস প্রোভাইড করা হয় সেই জন্য তিনি অনেক সোশ্যাল ওয়ার্ক করেছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফ্রেন্ড, যে কার্গিল বিজয় দিবস ইজ অবজার্ভ এভরি ইয়ার অন, যে প্রত্যেক বছর কার্গিল বিজয় দিবস সেটি অবজার্ভ করা হয়। তো নিচের কোন তারিখে সেটি অবজার্ভ করা হয়? তোমাদের সময় শুরু। তোমরা অবশ্যই কোয়েশ্চনের আনসারটি করবে যে নিচের কোন তারিখে আমরা প্রত্যেক বছর যে কার্গিল দিবস হিসেবে অবজার্ভ করি। অ্যাকচুয়ালি এই দিনটিতে যেমন এই দিনটিকে স্মরণ করা হয় যেমন 1919 সালের, যেমন 1999 সালে সেই কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাদের চরম বীরত্ব, ত্যাগ, অনুকরণীয় সাহসের কথা স্মরণ করে আমরা সেই দিনটিকে, আমরা একটি দিনকে যে কার্গিল বিজয় দিবস হিসেবে সেলিব্রেশন করি। এবং সেই দিনটি হলো যে প্রত্যেক বছর 26শে জুলাই, প্রত্যেক বছর 26 জুলাই আমরা প্রত্যেক বছর সেই দিনটিকে কার্গিল দিবস হিসেবে স্মরণ করে আসছি। এবং তাদের সেই সেনাদের বীরত্ব এবং ত্যাগ তাদের সেগুলোকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর সেই দিনটিকে কার্গিল বিজয় দিবস স্মরণ করি। এবং এবছরও 21তম কার্গিল বিজয় দিবস উদযাপন করেছে। 21তম কার্গিল বিজয় দিবস এবছর সারা দেশব্যাপী উদযাপন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4। সো ফ্রেন্ড, কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের যে আপকামিং এক্সামগুলো দিতে যাচ্ছ। যারা শুধু অনলি টেট দেবে তাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে না, বাট যারা জিআরবিটি দিতে যাচ্ছ এবং দমনজ্ঞ কোড দিতে যাচ্ছ তাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে স্টাডি করতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি না করলে সেসব এক্সামগুলোকে কিন্তু সেইভাবে ক্র্যাক করা যাবে না ফ্রেন্ড। তো কারেন্ট অ্যাফেয়ার্সে জানো যে জিআরবিটি থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 30 থেকে 40 মার্ক থাকবে। তো তার জন্য একটু বেশি করে কোয়েশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করতে হবে। জানো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয়, তো সেইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। চলো ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন করা যাক। কোয়েশ্চন নাম্বার 4। রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, যে এডিবি ব্যাংকের মধ্যে রিসেন্টলি যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাপয়েন্টেড করেছে বা কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে? তোমাদের সময় শুরু। তোমরা অবশ্যই বলবে যে নিচের কে সঠিক উত্তরটি হবে যে এডিবি ব্যাংকের মধ্যে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে ওনাকে। সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন বি, দ্য অশোক লাভাসা। অশোক লাভাসাকে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। কোথায় করা হয়েছে? যে এডিবি ব্যাংকের মধ্যে, দ্যাট মিনস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট কোয়েশ্চন। তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছিল যেন স্যার সকালে ক্লাসটি যেন কন্টিনিউ করি। সো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি সকালে ক্লাসটি কন্টিনিউ করতে পারছি না, কারণ তোমরা দেখতে পেয়েছো যে আগের তুলনায় কিন্তু আমরা ক্লাস বেশি দিচ্ছি। এখন প্রতিদিন 3টি করে ক্লাস দিচ্ছি। তো আমরা যদি সকালেও ক্লাস দেই তাহলে কিন্তু আমরা সেইভাবে ক্লাসটি প্রিপেয়ার করতেও অনেক সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের সকালে ক্লাসটি অনেক সময় মিস হয়ে যায়। তো আমরা রেগুলারটি মেনটেন করতে পারছি না, এবং তোমরাই বলছিলে যেন স্যার যাতে রেগুলারটি মেনটেন করি। তো তার জন্য সকালে ক্লাসটি অনেক সময় দিতে পারি না, তো মিস হয়ে যায়। কারণ ক্লাস কিন্তু প্রিপেয়ার করতে বানাতে কিন্তু অনেকটা সময় নেই ফ্রেন্ড, তারপরে তোমাদের সামনে নিয়ে আসা। যেহেতু আজকাল আমাদের ফ্যাকাল্টিও কম আছে, তো তার জন্য আমরা সেভাবে করতে পারছি না। বাট আদারওয়াইজ যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে করতে ট্রাই করবো আপকামিং ডেজ, বাট এখন তোমাদের কিন্তু সিওরিটি দিচ্ছি না ফ্রেন্ড। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 5। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এসবিআই কার্ড, দেন রিসেন্টলি অ্যাপয়েন্টেড করা হয়েছে অ্যাজ এ নিউ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। কোথায় করা হয়েছে? দ্য এসবিআই কার্ডের মধ্যে। সেই ক্ষেত্রে কাকে করা হয়েছে রিসেন্টলি? তো তোমরা জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের
থেকে কিন্তু সবগুলাই টপিকই কভার করছি। যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডিপলি স্টাডি করো তাহলে দেখতে পাবে যে সেই কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসের মধ্যে শুধু যে স্টেট নিউজ এবং ন্যাশনাল নিউজ থাকে সেমনটা নয়, তারপর কিন্তু ওভারঅল কভার করা হয়। যেমন ইন্টারন্যাশনাল রিলেশন বলো, স্টেট নিউজ, ন্যাশনাল নিউজ, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্টেন্ট ডেজ, সেসব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স একটি পার্ট কিন্তু। তো তোমাদেরকে সেসব কিছু জানতে হবে। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চন নাম্বার 5 এর? আমাদের কোয়েশ্চন নাম্বার 5 এর অপশনটি হবে যে সি, অশ্বিনী কুমার তেওয়ারি। অশ্বিনী কুমার তেওয়ারি ওনাকে রিসেন্টলি অ্যাপয়েন্টেড করা হয়েছে। কোথায় অ্যাপয়েন্টেড করেছে? দ্য যে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ SBI কার্ডের মধ্যে ওনাকে সেখানে অ্যাপয়েন্টেড করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, তোমাদের মধ্যে থেকে অনেকে রিকোয়েস্ট করেছিল যেন স্যার প্রশ্নটির জন্য পুরোপুরি বেঙ্গলি নিয়ে আসেন, তো আমরা কিন্তু সেভাবে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ড, আমরা সেইভাবে যতটা পারছি ট্রাই করছি, বাট বেঙ্গলিটা একটু তোমরা দেখে নেবে। অ্যাকচুয়ালি বেঙ্গলিতে আমরা যখন ট্রান্সলেট করি তো সেম টু সেম তো করতে পারছি না, অ্যাকচুয়ালি হচ্ছে না। তো আমরা যতটুকু পারছি ট্রাই করছি আমাদের থেকে বেস্ট দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু ইংলিশটা পাশাপাশি দেখে নেবে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 6, তো আমাদের 6 নাম্বার কোয়েশ্চনটি যে রেলওয়ে রিলেটেড। দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ইজ অন এ মিশন মোড with the goal of transforming Indian Railway into green railway. The Indian Railway রিসেন্টলি তারা ট্রান্সফর্ম করতে যাচ্ছে, ইন্ডিয়ান রেলওয়েকে যে গ্রিন রেলওয়েতে ট্রান্সফর্ম করতে যাচ্ছে। কোন বছরের মধ্যে সেটি করা হবে? যে দ্য রেল মন্ত্রক সবুজ রেল মধ্যে ভারতীয় রেল রূপান্তর লক্ষ্যে একটি মিশন মোড চালু করেছে, এবং সেই মিশন মোডটি তারা কবের মধ্যে সেটি কমপ্লিট করবে? যে গ্রিন রেলওয়ে। এবং সেই গ্রিন রেলের মধ্যে তারা ইনিশিয়েটিভ নিয়েছে যে অল যত রুটগুলো আছে, যে ইন্ডিয়ার মধ্যে যত রেল রুট আছে সবগুলোকে ব্রডগেজ করা হবে, পাশাপাশি সব ট্রেনগুলোকে ইলেকট্রিক করা হবে, এবং তার মধ্যে তারা সোলার সিস্টেম অ্যাপ্লাই করবে, যাতে ডিজেল ইঞ্জিন বা ফিউল যাতে কম ব্যবহার করতে হয়, তারা সোলার এনার্জির দিকে লক্ষ্য রাখছে। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? যে কোন বছরের মধ্যে যে ইন্ডিয়ান রেলওয়ে সেইগুলো করতে যাচ্ছে তাদের রেলওয়ে। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে 2030-এর মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে সেটি করতে যাচ্ছে, তাদের রেলওয়ে সিস্টেমকে যে ট্রান্সফর্ম করতে যাচ্ছে গ্রিন রেলওয়ের মধ্যে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15। সো আমাদের সেম কোয়েশ্চনটি ইন্ডিয়ান রেলওয়ের উপর থেকেই। যে কোয়েশ্চন নাম্বার 15-এ কী আছে? যে ইন্ডিয়াস রেলওয়ে কেবল স্টেট ইন্ডিয়ান রেলওয়ে ব্রিজ নেম। যে ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি সে একটি সেতু বানাতে চলেছে বা বানিয়েছিল সেই সেতুটি, এবং সেই সেতুটির নাম হলো যে অঞ্জিখাত ব্রিজ। সেটির নাম is being built by কোঙ্কান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। যে সেই ব্রিজটি বানানো হয়েছে কার দ্বারায়? যে কোঙ্কান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড তাদের দ্বারা সেই ব্রিজটি বানানো হয়েছে, এবং সেই ব্রিজটির নাম মনে রাখবে যে অঞ্জিখাত ব্রিজ, এবং সেটি বানানো হয়েছে কোঙ্কান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড দ্বারা। টু কানেক্ট কাটরা অ্যান্ড রেসি ইন, যে কোথার মধ্যে সেটি করা হয়েছে, এবং সেটি কানেক্ট করবে কিনা? টু কানেক্ট কাটরা অ্যান্ড রেসির মধ্যে সেটি কানেক্ট করবে, এবং সেটি কোন স্টেটের মধ্যে পড়ে? তো তোমাদেরকে বলতে হবে সেই ব্রিজটি যে বানানো হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা, সেই ব্রিজটি নিচে কোন স্টেটের মধ্যে পড়বে? তো আমার সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? ইয়েস, ভেরি গুড, যারা করতে পেরেছো, দ্যাট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর হলো যে আমাদের সঠিক উত্তর। তো জম্মু কাশ্মীরের মধ্যে সেটি বানানো হয়েছিল, এবং কানেক্ট করবে যে কাটরা এবং সেই রেসি জায়গাটি। সো ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে তাছাড়া অনেকেই কমেন্ট করেছিল যেন স্যার আমরা MTS ম্যাথের উপর যেন ক্লাস করাই। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, অ্যাট দ্য মোমেন্ট তো পসিবল না অ্যাকচুয়ালি ক্লাস করানো, যে MTS-এর উপর ক্লাস করানো অ্যাকচুয়ালি আমাদের পক্ষে এখন পসিবল হচ্ছে না, কারণ জানো যে আমরা বিভিন্ন রকম ক্লাস করাচ্ছি। তোমরা আশা করি যারা আমাদের সাথে প্রথম থেকে আছো এবং এখনও ক্লাসগুলো সবাই করছো সবগুলা, আমরা অনেক রকমেই বা অনেক সাবজেক্টের উপর ক্লাস করাচ্ছি। তো যেহেতু এতগুলো ক্লাস করাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আমাদের MTS ম্যাথ এখন যদি স্টার্ট করি আমরা, তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো শুধু শুরু করে তোমাদের সময় নষ্ট করলাম এবং কমপ্লিট করতে পারলাম না, তো তার জন্য ফ্রেন্ড তোমরা একটু চাইবে যে অ্যাডজাস্ট করতে, কারণ সেরকমটা পসিবল হচ্ছে না, অ্যাট দ্য মোমেন্ট তো পসিবল হচ্ছে না। বাট যদি আমরা আপকামিং ডেজে পারি অবশ্যই তোমাদেরকে বলবো যদি সম্ভব হয়, বাট এখন তো হচ্ছে না ফ্রেন্ড। তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছিলে, সো তার জন্য এক্সট্রিমলি সরি। সো প্লিজ অ্যাডজাস্ট করতে ট্রাই করবে, যে যদি আমরা সেইভাবে স্টার্ট করি এখন MTS, তাহলে কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে হ্যাম্পার হবে, কারণ এই ক্লাসগুলো তখন আমরা ঠিকভাবে নিতে পারবো না। এমনও দেখছো যে ফ্রেন্ড আমরা কতগুলো সাবজেক্টের উপর ক্লাস করাচ্ছি এবং সবগুলোও কন্টিনিউ করতে পারছি না কিন্তু রেগুলারলি। সো আজকে তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ব্যাক টু ব্যাক 2-3টি করে ক্লাস দিয়েছি। তো নেক্সট ক্লাস থেকে ইংলিশ স্টার্ট করবো, কি বলো? নেক্সট ক্লাস থেকে ইংলিশ স্টার্ট করবো আমাদের নেক্সট আগামীকাল থেকে।
অবশ্যই বলবে কি আগামীকাল থেকে ইংলিশ করবো না কারেন্ট অ্যাফেয়ার্স আবার নিয়ে আসবো, তোমরা সবাই কমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, যে হুইচ স্টেট হ্যাজ টপ অ্যামং দ্য আদার স্টেট ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ পিএম স্টেট ভেন্ডর আত্মনির্ভর নিধি। তোমরা জানো যে রিসেন্টলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রিসেন্টলি স্টার্ট করেছিল সেই স্টেট ভেন্ডরদের জন্য, যারা রাস্তায় দোকান আছে বা রাস্তার মধ্যে তাদের ছোটো ছোটো শপ আছে, তাদের জন্য সেটি স্কিমটি চালু করেছিল যে পিএম মোদির দ্বারা, যে ভেন্ডর আত্মনির্ভর নিধি। তো এখানের মধ্যে আমাদের কোয়েশন যে সেটি যে নিচের দেওয়া কোন স্টেটের মধ্যে সেটি স্টপ করেছে, সে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছে সবচেয়ে টপে। সো তোমাদের সামনে 3টি অপশন আছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং নান অফ দ্য অ্যাবাভ। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে, যে তাদেরকে আত্মনির্ভর করার জন্য, যেহেতু তখনকার সময় যে তারা অনেকটা সাফার করছিল, যেহেতু কোভিড-19 চলছিল, তো সব কিছু বন্ধ ছিল, তো তারা সেক্ষেত্রে অনেকটা সাফার করছিল যে তাদের সেভাবে রোজগার হচ্ছিল না। তো তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেভাবে কিন্তু তাদের জন্য সেই স্কিম নিয়ে এসেছিল। এবং তোমরা জানো যে সেই স্কিমের আন্ডারে অ্যারাউন্ড 8,70,000 পিপল কিন্তু স্ট্রিট ভেন্ডরের জন্য তারা অ্যাপ্লাই করেছে। তার মধ্যে থেকে যে আউট অফ এত থেকে প্রায় 1,76,000 স্ট্রিট ভেন্ডর কিন্তু সেই বেনিফিটটি পেয়েছে, সেই কার্ডটি পেয়েছে। তো আমাদের এখানে কোয়েশন নাম্বার 8-এর যে কোন স্টেট হবে যে টপ পজিশনে আছে সে কিছু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। তো ওয়ান সেকেন্ড ফ্যান আমাদের সঠিক উত্তর যে মধ্যপ্রদেশ সেই পজিশনের টপে আছে। তো মধ্যপ্রদেশ সম্বন্ধে আমরা অলরেডি বলে দিয়েছি প্রথম কোয়েশনে, আশা করি তোমাদের মনে আছে সব কিছু, অবশ্যই তোমরা কমেন্ট করবে সবাই। নেক্সট কোয়েশন নাম্বার 9, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ সাইবার এ মান্থ লং ভার্চুয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস টু মেক সাইবার স্পেস সেফ ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। নিচের কোন স্টেট গভর্নমেন্ট সাইবার সেটি লঞ্চ করেছে, যে মান্থ লং ভার্চুয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল কিসের জন্য, যে মেক সাইবার সেফ, কাদের জন্য সেফ হবে, যে ওমেন এবং চিলড্রেনদের জন্য, যে ওমেন এবং চিলড্রেনদের জন্য সেই সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করেছিলেন, যাতে তাদেরকে যাতে সেফটি এবং সিকিউরিটি দেওয়া যায় সেই সব ক্ষেত্রে। তো নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছিল। অ্যাকচুয়ালি ডিউরিং কোভিড-19 সময় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু জানো যে অনলাইন চলে এসেছে, সবাই অনলাইনে সব কিছু করছিল, কাজ করছিল অনলাইনে। তো সেই ক্ষেত্রে কিন্তু সাইবার অ্যাটাকগুলো কিন্তু যারা নিউলি অনলাইনে এসেছিল তো তাদের উপর কিন্তু বেশি পরিমাণ অ্যাটাক করা হচ্ছিল। তো তার ক্ষেত্রে জানো যে ওমেন এবং চিলড্রেন তারা বেশিরভাগ তখন সময় অনলাইনে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে তাদের উপর দেখা যাচ্ছে বেশি পরিমাণ অ্যাটাক করা হচ্ছে। তো সেই জন্য নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়েছিল, সাইবার ক্যাম্পেইন চালিয়েছিল, যাতে তাদেরকে সেফটি এবং সিকিউরিটি দেওয়া যায় সেদিক থেকে। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অপশন, সো আমাদের সঠিক উত্তরটি যে অপশন ডি, ইয়েস। এখানে নান অফ দ্য অ্যাবাভ, দ্যাট মিনস তেলেঙ্গানা হলো যে সঠিক উত্তর। তো তেলেঙ্গানা গভর্নমেন্ট সেটি করেছে যে মান্থ লং ভার্চুয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা চালিয়েছিল ওমেন এবং চিলড্রেনদের জন্য। তো ফ্রেন্ড আমরা যেমনটা করি যে প্রত্যেকটা স্টেটের পাশাপাশি সেই স্টেট সম্বন্ধে আদার ইনফরমেশন। তো তেলেঙ্গানা সম্বন্ধে বলার আগে সবচেয়ে বলবো যে তেলেঙ্গানা ক্যাপিটাল তোমরা জানো যে হায়দ্রাবাদ হলো ক্যাপিটাল অফ তেলেঙ্গানা। গভর্নর হলো তামিলিসাই সুন্দররাজন হলো গভর্নর অফ তেলেঙ্গানা, ইয়েস ফ্রেন্ড। পাশাপাশি সিএম হলো কে আর চন্দ্রশেখর রাও হলো সিএম অফ তেলেঙ্গানা। এবং অ্যাসেম্বলি আছে, সেখানের মধ্যে বিধানসভার আসন সংখ্যা রয়েছে 119+40, ইয়েস ফ্রেন্ড, 119+40টি বিধানসভার আসন সংখ্যা রয়েছে। এবং সেখান থেকে তেলেঙ্গানা থেকে লোকসভা আসন সংখ্যা রয়েছে 17টি এবং রাজ্যসভা আসন সংখ্যা রয়েছে 60টি, ইয়েস ফ্রেন্ড। তো সেসব ইনফরমেশনগুলো কিন্তু তোমরা চাইবে যে আমাদের ক্লাসগুলো থেকে শিখে নিতে। এসব স্ট্যাটিক ফ্যাক্টগুলো কিন্তু তোমাদেরকে বারে রিভাইজ করতে হবে, একবারে তো কখনো মনে থাকতে সমস্যা হবে ফ্রেন্ড। তো তার জন্য বলি যে প্রত্যেকটা বার ভালোভাবে শুনবে, প্র্যাকটিস করবে, পাশাপাশি তোমরা কমেন্ট করে টাইপও করে দিতে পারো। প্রত্যেকটা স্টেট দেখার পাশাপাশি কিন্তু সবগুলো তোমরা টাইপ করে দিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের যখন টাইপ করবে, একটি পার্টিসিপেশন করবে, তখন দেখবে সব কিছু বলার পসিবিলিটি কম থাকবে। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস অফ অবজার্ভ এভরি ইয়ার অন, যে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস অবজার্ভ এভরি ইয়ার অন হুইচ ডেট, যে কোন দিনটিতে আন্তর্জাতিক ন্যায় বিচারের জন্য বিশ্ব দিবস হিসেবে পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, তোমার সঠিক উত্তরটি কী হবে? তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, যে প্রত্যেক বছর
17 জুলাই, যে প্রতি বছর 17 জুলাই সেই ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস সেই দিনটিকে অবজার্ভ করা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11, যে ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া নীলা সত্যনারায়ণ, যে নীলা সত্যনারায়ণ পাস্ট রিসেন্টলি, যে প্রথমবারের মতো ইলেকশন কমিশনার, যে প্রথম ইলেকশন কমিশনার ছিলেন কোন স্টেট থেকে, এবং ওনার নাম যে নীলা সত্যনারায়ণ, উনি রিসেন্টলি মারা গিয়েছিলেন। তো উনি কোন স্টেট থেকে যে প্রথম ইলেকশন কমিশনার ছিলেন? কোয়েশ্চন নাম্বার 11 ফ্যান, আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অপশন বি, ইয়েস, মহারাষ্ট্র। উনি মহারাষ্ট্র থেকে প্রথম ইলেকশন কমিশনার ছিলেন, মনে রাখবে ওনার নাম যে নীলা সত্যনারায়ণ। তো নীলা সত্যনারায়ণ প্রথম ওমেন ইলেকশন কমিশনার ছিলেন মহারাষ্ট্র থেকে। পাশাপাশি আমরা মহারাষ্ট্র সম্বন্ধে জেনে, মহারাষ্ট্র ক্যাপিটাল তো সবাই জানি আমরা যে মুম্বাই, হলো ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, এবং গভর্নর হলো ভগৎ সিং কোশিয়ারি, ফ্রেন্ড, ভগৎ সিং কোশিয়ারি হলো গভর্নর অফ মহারাষ্ট্র। সিএম উদয় ঠাকরে, সেগুলো তো আমরা অনেকবার ক্লাসে করেছি, সেগুলো তো তোমরা আশা করি মনে থাকার কথা। এবং মহারাষ্ট্র থেকে জানো যে ফ্রেন্ড, মহারাষ্ট্র থেকে 288টি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। তার পাশাপাশি জানো যে মহারাষ্ট্রে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলও আছে, যেহেতু মহারাষ্ট্র থেকে লেজিসলেটিভ কাউন্সিলও আছে 78টি। তো রিসেন্টলি জানো যে ফ্রেন্ড, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের জন্য কিন্তু তারা ভোটিং করেছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বানানো হবে। তো সেক্ষেত্রে তাদের যদি সেটি পাস হয়, তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলও, যে ভারতের অন্যান্য 6টি স্টেটের মতো ওয়েস্ট বেঙ্গলও কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল হয়ে যাবে। সো ফ্রেন্ড, তখন মনে রাখবে যে তখন ভারতের মধ্যে 60টি হয়ে যাবে, এখন তো বর্তমানে 6টি আছে। সো ফ্রেন্ড, ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র থেকে 48টি লোকসভা সিট আছে এবং 19টি আছে রাজ্যসভা সিট। তো সেগুলো অতিরিক্ত ফ্যাক্ট হিসেবে মনে রাখবে। নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা কিন্তু টেটের কিন্তু কমপ্লিটলি ভালো করে প্রিপারেশন দিচ্ছি তোমাদেরকে, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা করাচ্ছি, প্যাডাগজি থেকে শুরু করে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সব কিছু এভরিথিং করাচ্ছি। তো তোমরা আমাদের সাথে যারা টিআরবিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তাদেরকে জানাচ্ছি যে আমরা টিআরবিটির জন্য এতটা ভালো করে তোমাদেরকে প্রিপারেশন দেবো যে আমরা কমপ্লিটলি আমরা সিওরিটি দিয়ে বলতে পারি, এতটা ভালো করে প্রিপারেশন দিব যে তোমাদের থেকে অন্য কোনো জায়গা থেকে পড়তে আর হবে না। যদি তোমরা পাশাপাশি আমাদের ক্লাসের পাশাপাশি যদি বাড়িতে একটু স্টাডি করো, তাহলে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। তো তোমাদের মধ্যে থেকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার, আপনাদের ক্লাসগুলো দেখলে কি আমরা ক্র্যাক করতে পারবো? ইয়েস, অবভিয়াসলি করতে পারবে, বাট তার পাশাপাশি কিন্তু তোমাদেরও একটু পড়তে হবে। যে সব কিছু আমাদের ক্লাস দেখবে, শুধু পড়বে না বাড়িতে, তেমনটা যাতে না হয়। অবশ্যই পড়বে, বাড়িতে সময় দেবে। যদি আমাদের ক্লাস 3 ঘন্টা দেখো, তাহলে অবশ্যই বাড়িতে 6 ঘন্টা পড়বে। কারণ অ্যাকচুয়ালি লকডাউনে দেখো ফ্রেন্ড, লকডাউনে তো আর অন্য কিছু করার কিছু থাকে না, একমাত্র এখন শুধু পড়া, আর অন্য কিছু তো করার থাকে না বেসিক্যালি, না বাইরে যেতে হয়, না কোনোখানে যেতে হয়। তো সেই ক্ষেত্রে যতটা পারবে সময়টাকে যে পড়ার ক্ষেত্রে ইউজ করবে, এবং আমরাও তোমাদের সেই সময়টাকে কাজে লাগানোর জন্য যে বেশি করে ক্লাস দিচ্ছি, যাতে তোমাদেরকে আমরা তোমাদের সেই সময়টাকে কাজে লাগাতে পারি, সেই লকডাউনের সময়টাকে। না হলে কিন্তু আমরাও একটি করে ক্লাস দিতে পারতাম। তো তোমাদের একমাত্র তোমাদের কথাই মাথায় রেখে সেগুলো করছি। তো অবশ্যই ফ্রেন্ড, যদি আমাদের এরকম ক্লাস ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করতে বলবে না। পাশাপাশি এন্ড অফ দ্য ক্লাস তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের রেলি মোটিভেট করে যে এরকম ক্লাস কন্টিনিউ করতে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 12, যে হুইচ এজেন্সি হ্যাজ স্যাংশন, যে নিচের কোন এজেন্সি স্যাংশন করেছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য 795 করোড়, যে 795 করোড় কিসের জন্য স্যাংশন করেছে? ওয়েস্ট বেঙ্গলের জন্য। ফর কোন কাজের জন্য স্যাংশন করা হয়েছে? দ্য রিকনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার হুইচ ওয়াজ ড্যামেজ বাই সাইক্লোন আমফান। রিসেন্টলি জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সাইক্লোন আমফান খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছিল ওয়েস্ট বেঙ্গলকে। তো সেই ক্ষেত্রে নিচের কোন এজেন্সির দ্বারা 795 করোড় 795 করোড় টাকা অ্যামাউন্ট প্রোভাইড করা হয়েছিল তাদেরকে আন্ডার রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের সেই ফান্ডের অধীনে ওয়েস্ট বেঙ্গলকে 795 করোড় প্রোভাইড করা হয়েছিল, যাতে সেই আমফান, যে তুফান, যে সাইক্লোন এসেছিল, এবং সেগুলো যাতে তারা আবার রিকনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারগুলোকে রিকনস্ট্রাকশন করতে পারে। তো সেই ক্ষেত্রে নিচের কোন এজেন্সি বা সংস্থা সেটি সাহায্য করেছিল তাদেরকে? কোয়েশ্চন নাম্বার 12। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে নাবার্ড সেটি করেছিল। নাবার্ড সেই 795 করোড় লোন স্যাংশন করেছিল ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো পাশাপাশি মনে রাখবে যে নাবার্ডের ফুল ফর্ম কি আমরা সেটাও জেনে নিই, দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট।
নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় আছে তাহলে তো বলো দেখি, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় আছে? তোমরা অবশ্যই কমেন্ট করবে সবাই, কোথায় আছে নাবার্ডের হেডকোয়ার্টার? সো ফ্রেন্ড, নাবার্ডের হেডকোয়ার্টার আছে, ইয়েস তোমরা অনেকেই পারছো করতে, তো দ্যাট ইজ মুম্বাই আছে যে নাবার্ডের হেডকোয়ার্টার। তাহলে বলো দেখি যে কে নাবার্ডের চেয়ারম্যান কে? হু ইজ দ্য চেয়ারম্যান অফ নাবার্ড? তো চেয়ারম্যান অফ নাবার্ড হলো যে গোবিন্দ রাজুলা চিন্তালা, নাবার্ডের চেয়ারম্যান। তো নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ের মধ্যে, এবং নাবার্ডের ফুল ফর্ম হলো যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, যদি আমাদের এরকম ইনিশিয়েটিভ ভালো লেগে থাকে এবং আমরা তোমাদের যেভাবে কমেন্ট করছো সেভাবে ক্লাস দিয়ে যাচ্ছি, যদি এরকম ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের পজিটিভ রেসপন্স করবে। তোমাদের কমেন্টই যেন এরকম পরিস্থিতি কিন্তু আমাদেরকেও মোটিভেট করছে। অ্যাকচুয়ালি দেখো যে আমাদেরও কিন্তু মোটিভেশনের দরকার আছে, তোমাদেরকে আমরা মোটিভেশন করছি, সেটা তো দেখছো তোমরা, যেভাবে পারছি আমরা তোমাদেরকে করতে চাচ্ছি যাতে তোমাদেরকে অ্যাক্টিভ রাখতে পারি আমাদের ক্লাসগুলোতে এবং পড়াশোনার মধ্যে। পাশাপাশি তোমরাও আমাদেরকে মোটিভেট করবে। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা মোটিভেট হই যে না, আমাদের সাথে কত মানুষ আসে যে আমাদের সাথে সেগুলো ক্লাসগুলো করছে প্রত্যেকটা ক্লাস, তো তোমাদেরকে দেখেই কিন্তু আমরা সেসব ক্লাসগুলো করতে উৎসাহ পাই। তো তার জন্য অবশ্যই ফ্রেন্ড তোমরা সেগুলো করবে, তোমরাও আমাদেরকে এভাবে মোটিভেট করবে, তো হলে কিন্তু আমরা সেসবগুলো কন্টিনিউ করতে পারবো আপকামিং ডেজগুলোতেও। কোয়েশ্চন নাম্বার 13, হু হ্যাজ লঞ্চ দ্য ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি ফার্স্ট মোবাইল অ্যাপ নেম নাডা অ্যাপস? নিচের কে লঞ্চ করেছে যে ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি ফার্স্ট মোবাইল অ্যাপ, এবং সেই অ্যাপটির নাম কি ছিল যে নাডা অ্যাপ। তো সেটি নিচের কার দ্বারা সেটি করা হয়েছিল? জাতীয় অ্যান্টি ড্রপিং এজেন্সি প্রথম মোবাইল অ্যাপটি নাডা অ্যাপ নামে চালু করা হয়েছিল, নিচের কে সেটি চালু করেছে বা কে সেটি লঞ্চ করেছে? সো আমাদের কোয়েশ্চন নাম্বার 13 এর সঠিক উত্তরটি কী হবে? তো সেটি সঠিক উত্তর হবে যে কিরণ রিজিজু। সো কিরণ রিজিজু উনি সেটি লঞ্চ করেছে সেই নাডা অ্যাপটি, সেই অ্যাপটি ছিল যে ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি অ্যাপ। তো ফ্রেন্ড, কিরণ রিজিজু হলো যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টেটস ইন দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটিস অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, দুইবারের মতো অলিম্পিক ব্যাডমিন্টন জিতেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন লিন ডান অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট হি হেল্প ফ্রম হুইচ কান্ট্রি? যে নিচের কোন কান্ট্রির সাথে সে বিলং করে? ওনার নাম কি? যে লিন ডান, যে দুইবারের মতো কিন্তু অলিম্পিক জিতেছিলেন ব্যাডমিন্টন থেকে, তো নিচে কোন কান্ট্রির সাথে সে বিলং করে? যে রিসেন্টলি উনি অ্যানাউন্স করেছে যে রিটায়ারমেন্ট নেবে। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? কী হতে পারে? তোমরা আসলে নাম দেখেই বুঝতে পারবে যে ওনার নামের সাথে কিন্তু সেই কান্ট্রির একটু রিলেটেড আছে, লিন ডান। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, উনি চায়না থেকে বিলং করে এবং রিসেন্টলি উনি অ্যানাউন্স করেছে যে রিটায়ারমেন্ট নেবে। নেক্সট কোয়েশন। সো দিস ইজ লাস্ট কোয়েশন ফর টুডে। সো আমরা দেখতে পেয়েছি আমরা তো 15 কোয়েশন করেছি, বাট যদি আমরা ওভারঅল দেখি কিন্তু আমরা 15 কোয়েশনের পাশাপাশি কিন্তু মোর দেন 30 to 40 কোয়েশন করে নিয়েছি ফ্রেন্ড। সো কোয়েশন নাম্বার 15 এর সঠিক উত্তরটি কী হবে? হু হ্যাজ ওন দ্য অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020? নিচের কে গ্র্যান্ড প্রিক্স 2020 জিতেছিলেন? যে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 সেটি কে জিতেছিলেন নিচের? তো আমরা বলেছি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, তারপরে যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, অথর, ইম্পর্টেন্ট ডেট নিউজ, ন্যাশনাল নিউজ সব কিছু কিন্তু কভার করছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো তোমরা অবশ্যই বলবে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো লেভেল কোথায় আছে, লেভেলগুলো ঠিক আছে কি বলবে অবশ্যই তোমরা সবাই। কোয়েশ্চন 15 সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশনে যে ভালটেরি বুটাস, যে উনি জিতেছিলেন সেই অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের সাথে লাস্ট 15 কোয়েশন আলোচনা করলাম। তোমরা অবশ্যই বলবে যে আউট অফ 15 কত পেলে। পাশাপাশি অবশ্যই সবাই কমেন্ট করে বলবে যে আমাদের ক্লাসটি কীরকম লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক এবং শেয়ার করতে বলবে না। পাশাপাশি যারা আমাদের নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো আমরা তোমাদেরকে প্রমিস করছি তোমরা অবশ্যই আমাদের উপরে বিলিভ করতে পারো ফ্রেন্ড, আমরাও আমাদের উপর ট্রুলি বিলিভ করতে পারো। আমরা তোমাদের কখনো যে মধ্য রাস্তায় যে প্রিপারেশন থেকে ছেড়ে যাব না। অবশ্যই তোমাদের যেহেতু আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি, করাবো বলেছি, তোমরা দেখতে পেয়েছো যে ডিউরিং কোভিড-19 সময় কিন্তু আমরা তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ রাখছি। এমনটা নয় যে আমরা জিআরবিটি দিয়ে শুরু করেছিলাম,
তো জিআরবিটি পোস্টপন্ড হয়েছে মিনস আমরা চ্যানেলও বন্ধ করে দিয়েছি, এমনটা কখনো নয় ফ্রেন্ড। তো দেখতে পেয়েছো যে আমরা জিআরবিটি শেষ হয়েছে কী হয়েছে, তো আমরা আরও প্রিপারেশনটা আরও ভালোভাবে নিচ্ছি, সেই সময়টাকে আরও ভালোভাবে ইউজ করছি একমাত্র তোমাদের কথা চিন্তা করে, যে আমাদের সাথে তোমাদের মতো ট্রু ফ্রেন্ডস, যে কত সংখ্যক ট্রু ফ্রেন্ডস আমাদের সাথে আছে এবং তাদের কথা চিন্তা করে এবং তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা সেসবগুলো কন্টিনিউ করছি। তোমরা অবশ্যই ফ্রেন্ড আমাদের ক্লাসে যদি আমাদের হার্ডওয়ার্ক যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবে না। পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, কোনো প্রকার ডাউট কোয়েরি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে। পাশাপাশি তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের ক্লাসে সকল আপডেট পিডিএফ নোটিফিকেশন সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে ফ্রেন্ড। সো ফ্রেন্ড তাহলে আজকে ক্লাস এখানেই থাক। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে, তোমাদের ফ্যামিলিদেরও খেয়াল রাখবে। এরকম পরিস্থিতি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সেটাই, নিজের খেয়াল রাখা, তোমাদের ফ্যামিলিকে খেয়াল রাখা, সেটাই সবচেয়ে আগে প্রায়োরিটি দেওয়ার দরকার, তারপর অন্য কিছু। সো টিল দেন থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, সন্ধ্যার দিকে আবার ক্লাস নিয়ে আসবো, সেখানে আবার দেখা হবে। তাছাড়া দুপুরে তো আরেকটি ক্লাস হবে, দুপুরের ক্লাসে তোমরা সবাই, সরি দুপুর বলতে বিকাল দিকে আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসে তোমরা সবাই থাকবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি।